মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি মাওয়া। আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রুদ্রছায়া। আজকে উপন্যাসটির তৃতীয় পর্ব। কে বলবে যে মাহফুজ নামের মানুষটা কিছুক্ষণ আগেও জ্বরে অবচেতনের মতো হয়েছিল? তার মাথায় খুব কম করে হলেও 10 কলসি পানি চিত্রা নিজে ঢেলেছে। জ্বরের ঘরে মানুষটা উল্টাপাল্টা কথা বলা শুরু করেছিল। চোখ হয়েছিল পাকা টমেটোর মতো লাল। এখন কি সুন্দর স্বাভাবিক। মাঝির কাছ থেকে নিয়ে পান চিবাচ্ছে। তার পান চিবানো দেখে মনে হচ্ছে খুব মজার পান। মানুষটার চোখের রঙও এখন প্রায় স্বাভাবিক, একটু লালচে আভা আছে। সে থাকাও না থাকার মতো। চিত্রা বলল, আপনার শরীর এখন ভালো? মাহবুজ পানের পিক ফেলতে ফেলতে বলল, ভালো। মাঝে মধ্যে আমার ভালুক জ্বর হয়। এই 2 ঘন্টার জন্য সব আউলা হয়ে যায়, তারপর সব ঠিকঠাক, সব ফিটফাট। বলতে বলতে মাহবুজ হাসল। চিত্রা মানুষটার হাসি দেখে মুগ্ধ। এই প্রথম সে হাসল। তার সঙ্গে দেখা হবার পর থেকে চিত্রা তার মুখে হাসি দেখেনি। চিত্রা বলল, আমি আপনার অবস্থা দেখে ভয় পেয়েছিলাম। তুমি প্রথম দেখেছ, এই জন্য ভয় পেয়েছ। কয়েকবার দেখলে ভয় পেতে না। ডাক্তার দেখিয়েছেন? আরে দূর, কিসের ডাক্তার? সামান্য জ্বরজারিতে ডাক্তারের কাছে গেলে রোগ লাই পেয়ে যায়, আরো শক্ত করে চেপে ধরে। অসুখ বিসুখকে কখনো লাই দিতে নাই। অসুখ বিসুখ পায়ের নিচে চেপে রাখতে হয়। চলো রওনা দেই। চলুন। মাহফুজ ব্যাগ হাতে নিল। বাচ্চা একটা ছেলে জোগাড় হয়েছে, তার মাথায় সুটকেস। চিত্রা বলল, অনেক দূর হাঁটতে হবে? 8 ঘন্টার পথ। আমি অবশ্য দ্রুত হাঁটি। আমার হিসেবে 2 মাইল। 2 মাইল হাঁটতে পারবে না? পারবো। এদিকেও মনে হয় ঝড় হয়েছে। হয়েছে। বৃষ্টির পানিতে রাস্তা কাদা। তুমি এক কাজ করো, স্যান্ডেল খুলে খালি পায়ে হাঁটো। পারবে না? চিত্র অবাক হয়ে বলল, পারবো না কেন? গ্রাম কেমন লাগছে? ভালো। অল্প ভালো না বেশি ভালো? মিডিয়াম ভালো। অনেকগুলো কারণে চিত্রার খুব ভালো লাগছে। যে প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়েছিল, চিত্রা প্রায় নিশ্চিত ছিল নৌকা ডুবে সে মারা যাবে। সেরকম কিছু হয়নি। ঝড়ে শুধু মাঝির ছাতাটা উড়িয়ে নিয়ে গেছে। মাহফুজ নামের অসুস্থ মানুষটার অসুখ সেরে গেছে। সে শুধু যে স্বাভাবিকভাবে কথা বলছে তা না, চিত্রার সঙ্গে সহজভাবে কথা বলছে। এই সহজ ভাবটা তার মধ্যে আগে ছিল না। আগে ছিল কেজো ভাব। কাজের জন্য একজনকে নিয়ে আসা হয়েছে, কাজ শেষ, তার প্রয়োজনও শেষ। তার সঙ্গে ভদ্রভাবে কথা বলার দরকার নেই, গল্পগুজব করারও দরকার নেই। ভাড়া করা একটা মেয়ের সঙ্গে কিসের গল্প? কিন্তু এখন মনে হয় মানুষটা গল্প করতে যাচ্ছে। তার চেয়ে বড় কথা, মানুষটার মুখে হাসি। সে মনে হয় হাসি জমা করে রেখেছিল, বাড়ির কাছাকাছি এসে জমানো হাসি খরচ করছে। জমানো হাসি খরচ করছে। মাহবুজ বলল, রাত অনেক হয়ে গেছে, 10টার উপর বাজে। চিত্রা বলল, 10টা এমন কোনো রাত না। তোমাদের শহরে না, কিন্তু গ্রামে নিশুতি রাত। রাত 8টার আগেই গ্রামের মানুষরা কুপি নিভিয়ে শুয়ে পড়ে। কেন বলো তো? ঘুম পায় বলে? তা না, বেশি রাত পর্যন্ত কুপি জ্বালালে বাড়তি কেরোসিন খরচ হয়। তাছাড়া রাত জেগে করবে কি? করার তো কিছু নাই। ইলেকট্রিসিটি চলে এলে দেখবে গ্রামের মানুষও রাত 11টার আগে ঘুমোতে যাবে না। গ্রামের মানুষ রাত 11টা পর্যন্ত জেগে থাকলে আপনি মনে হয় খুশি হন? মাহফুজ জবাব না দিয়ে হাঁটতে শুরু করলো। তার হাতে টর্চ লাইট। বাচ্চা ছেলেটা সুটকেস মাথায় নিয়ে অনেক আগেই চলে গেছে। আলো ফেলে সে এগুচ্ছে। তার পেছনে পেছনে আসছে চিত্রা। চিত্রা মাথায় ঘোমটা দিয়েছে। তার এক হাতে স্যান্ডেল, অন্য হাতে ঘোমটার আঁচল ধরা। মাহবুজ বলল, হাঁটতে কষ্ট হচ্ছে? জি না। গল্প করতে করতে হাঁটলে পথ টের পাওয়া যায় না। আপনি গল্প করুন, আমি শুনছি। কাদা দেখে দেখে পা ফেলো। টর্চটা কি রাখবে তোমার হাতে? আপনার হাতেই থাকুক। বছর 2 পরে এলে দেখবে রাস্তা পাকা। সাইকেল রিকশায় উঠে বসবে, সাঁ করে তোমাকে নিয়ে যাবে। 2 বছর পরে এলে ইলেকট্রিসিটি পাবো, পাকা রাস্তা পাবো। ইলেকট্রিসিটি সামনের বছরই পাবে। কথাবার্তা হয়ে স্যাংশন পর্যন্ত হয়ে গেছে। এখন দরকার সামান্য ধাক্কা। আপনার কথা বুঝতে পারলাম না, কিসের ধাক্কা? আমাদের দেশের নিয়ম হলো স্যাংশন হবার পরও কিছু হয় না, তখন গুরুত্বপূর্ণ কাউকে ধাক্কা দিতে হয়।
ইলেকট্রিসিটির জন্য কে ধাক্কা দিবে? সুলতান সাহেব দিবেন। অ্যাম্বাসেডর মানুষ। ইনার সামান্য একটা কথা 10টা ধাক্কার সমান। মানুষ হিসেবে অত্যন্ত ভালো। নাকুচে কোনো ব্যাপার ওনার মধ্যে নাই। চিত্রা বলল, যাদের খুবই নাকুচা তারা তাদের নাকুচে ব্যাপারটা খুব সাবধানে আড়াল করে রাখে, কাউকে বুঝতে দেয় না। যাদের নাক সামান্য উঁচা তাদেরটাই শুধু বোঝা যায়। মাহফুজ আশ্চর্য হয়ে বলল, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তবে সুলতান সাহেব সম্পর্কে তোমার কথা ঠিক না। উনি খুবই সিম্পল মানুষ, খুবই অন্যরকম। লুঙ্গি পরে গ্রামের ভেতর দিয়ে হাঁটেন। একবার কি হয়েছে শোনো। বিষ্ণুর ছোট মেয়েটা কলতলা থেকে বালতি ভর্তি পানি নিয়ে ফিরছে। বাচ্চা মেয়ে, কষ্ট হচ্ছে। সুলতান সাহেব দেখতে পেয়ে নিজের হাতে বালতি এগিয়ে দিলেন। একজন অ্যাম্বাসেডর পানির বালতি নিয়ে যাচ্ছেন, ভাবা যায়? চিত্রা নিঃশব্দে হাসল, কিছু বলল না। মাহফুজ বলল, তুমি তো তাদের বাড়িতেই থাকবে, তখন নিজেই কাছ থেকে দেখবে। আমি তাদের বাড়িতে থাকবো কেন? তাছাড়া থাকবে কোথায়? আমি একা থাকি। আমার বাড়িতে থাকার তো প্রশ্নই ওঠে না। সুলতান সাহেবের বাড়িটা পাকা দালান, পিছনে পুকুর আছে, সামনে সুন্দর বাগান। বাইরের কোনো বিশিষ্ট মেহমান এলে আমরা ওই বাড়িতে রাখি। বাড়ি তো খালিই পড়ে থাকে। সুলতান সাহেব 2 বছরে 3 বছরে একবার কয়েকদিনের জন্য আসেন। চিত্রা বলল, আমাকে ওই বাড়িতে রাখবেন কেন? আমি তো বিশিষ্ট কেউ না। বিশিষ্ট না হলেও গ্রামের মেহমান। তবে বছর 2 পরে এলে তোমাকে আর অন্যের বাড়িতে থাকতে হবে না। আমাদের নিজস্ব কমিউনিটি সেন্টার তৈরি হয়ে যাবে। সেখানে 2টা রুম থাকবে, গেস্ট রুম। গেস্টেলে থাকবেন, অ্যাটাচড বাথরুম, ফ্যান থাকবে, টিভি থাকবে। 2 বছরের মধ্যে এত কিছু হয়ে যাবে? অবশ্যই হবে। তুমি দেখো না আমি কি করি। এত টাকা পাবেন কোথায়? আমাদের দেশে প্রচুর টাকাওয়ালা মানুষ আছে, যারা মানুষের কল্যাণে টাকা খরচ করতে চায়, কিন্তু টাকা বের করে না। কারণ তাদের মনে ভয়, শেষ পর্যন্ত টাকা কাজে লাগবে না, অন্য কেউ মেরে দেবে। আমার কাজ হচ্ছে ভয় ভাঙিয়ে টাকা বের করা। চিত্রা খিলখিল করে হাসল। মাহফুজ বিরক্ত গলায় বলল, হাসো কেন? আপনার অদ্ভুত অদ্ভুত কথা শুনে হাসি পাচ্ছে। কোনটা অদ্ভুত কথা? 2 বছর পরে আমি গ্রামের চেহারা বদলে ফেলবো, এটা? হ্যাঁ, এটা। আপনি কিছুই করতে পারবেন না। মাহফুজ হতভম্ব হয়ে গেল। আমি কিছুই করতে পারবো না? চিত্রা বলল, না। 2 বছর পর আমি যদি আসি তাহলেও দেখব রাস্তায় এমনই কাদা আছে, ইলেকট্রিসিটি আসেনি, কিছুই বদলায়নি, আপনিও বদলাননি। তখনও আপনি আমাকে বলবেন 2 বছর পর এলে আমি কি কি দেখব, এইসব হাবিজাবি। আপনিও বদলাবেন না, আপনিও হাবিজাবি কথা বলতেই থাকবেন। তোমার ধারণা আমি এতক্ষণ হাবিজাবি কথা বলেছি? হ্যাঁ। মাহফুজ চুপ করে গেল। সে এখন আগের চেয়ে লম্বা লম্বা পা ফেলছে। তার ভাব দেখে মনে হওয়া স্বাভাবিক যে সে পেছনের ঘোমটা দেয়া মানুষটাকে অন্ধকারে ফেলে রেখে চলে যেতে চাইছে। চিত্রা বলল, আপনি কি আমার কথায় রাগ করেছেন? মাহফুজ গম্ভীর গলায় বলল, না। যার মনে যা আসে সে বলবে, রাগ করাকরির কি আছে? রাগ করবেন না, এরকম কথা আমি বলবো না। তবে 2 বছর পরে আমি সত্যি সত্যি আসব। মাহফুজ কিছু বলল না। চিত্রা বলল, আপনি কি আমার সঙ্গে আর কথাই বলবেন না? কথা না বললে এত লম্বা পথ পার হব কি করে? আমি এখনই টায়ার্ড হয়ে পড়েছি। আপনি সুন্দর একটা গল্প বলুন, শুনতে শুনতে যাই। আমি গল্প জানি না। নাটকটা সম্পর্কে বলুন। নাটক সম্পর্কে কি বলবো? তুমি তো জানোই, টিপু সুলতান। অভিনয় কারা করবেন, মেইন রোল কে করবে? ভুজঙ্গ বাবু। চিত্রা বিস্মিত হয়ে বলল, কোন ভুজঙ্গ বাবু? গৌরীপুরের? মাহফুজ তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তাকে চেনো? তাকে কেন চিনব না? আমি ওনার সঙ্গে সিরাজউদ্দৌলা করেছি। উনি এখানে এসে নাটক করতে রাজি হয়েছেন। মাহফুজ পথের মাঝখানে দাঁড়িয়ে গেল। সিগারেট ধরাতে ধরাতে গম্ভীর গলায় বলল, রাজি হবে না মানে? তুমি ভাবো কি আমাকে? চিত্রা বলল, আপনি সিগারেট শেষ করুন, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম করব। বেশি টায়ার্ড? হুম। আমরা কিন্তু এসে পড়েছি। অল্প একটু আলো দেখতে পাচ্ছ না? ওই আলো পার হলে আর মাত্র 10 গজ। আপনি কি গজ ফিতা দিয়ে মেপেছেন? অনুমানে বলছি।
গ্রামের অনুমান খুব উল্টাপাল্টা হয়। যেটাকে আপনি 10 গজ বলছেন, দেখা যাবে সেটা আসলে 100 গজ। কি বলছো তুমি? 100 গজ হবে কেন? অবশ্যই 100 গজ। আপনার সঙ্গে 100 টাকা বাজি। এটা নিয়ে বাজি ধরতে হবে কেন? বাজি আপনাকে ধরতেই হবে। মাহফুজ ধাঁধায় পড়ে গেল। মেয়েটা কি ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে, নাকি বাচ্চা মেয়েদের মতো ফাজলামি করছে? মাহফুজ সিগারেট শেষ করে বলল, চলো আস্তে আস্তে যাওয়া যাক। চিত্রা বলল, আমার ডান পায়ের গোড়ালিতে কাঁটা ফুটেছে। কাঁটা বের না করে আমি যেতে পারবো না। এখন কাঁটা বের করবে কিভাবে? আপনি টর্চ লাইট ধরুন, আমার সঙ্গে সেফটি পিন আছে। সেফটি পিন দিয়ে এখন খোঁচাখুচি করবে? এ তো দেখি ভালো যন্ত্রণা হলো। আপনি আমার উপর রাগ করছেন কেন? কাঁটা তো আমি ইচ্ছে করে ফুটাইনি। না, রাগ করিনি। আসলে তোমাকে খালি পায়ে হাঁটতে বলা ঠিক হয়নি, ভুলটা আমার। আপনার তো বটেই। আপনি নিজে জুতা মচমচ করে যাচ্ছেন আর আমাকে বলেছেন খালি পায়ে যেতে। চিত্রা কাঁটা ওঠানোর নানান চেষ্টা করল। কাঁটা বের করা গেল না। মাহফুজ বলল, বুড়ো আঙুলে ভর দিয়ে কষ্ট করে যেতে পারবে না? পারবো। মাহফুজ ইতস্তত করে বলল, একটা কাজ করো, আমার হাত ধরে হাঁটো। চিত্রা বিরক্ত মুখে বলল, আপনার হাত ধরে হাঁটবো কেন? এটা কেমন কথা? বিপদের সময় এত কিছু দেখলে চলে না। এটা এমন কোনো বিপদ না, চলুন হাঁটি। হাঁটি বললেও চিত্রা ঠিকমতো পা ফেলতে পারছে না। সেফটি পিন দিয়ে খোঁচাখুচিতে পায়ের অবস্থা কাহিল। মাহফুজ কড়া গলায় বলল, তুমি আমার হাত ধরে হাঁটো, কোনো সমস্যা নাই। চিত্রা আপত্তি করল না। তারা গ্রামে পৌঁছালো রাত 11টার পর। মাহফুজ চিত্রাকে সরাসরি সুলতান সাহেবের বাড়িতে নিয়ে গেল। সুলতান সাহেব এবং তার মেয়ে দুজনই ঘুমিয়ে পড়েছে, তাতে সমস্যা কিছু নেই। বাড়ির কেয়ারটেকার রমিজ একতলার ঘর খুলে দিল। ঘরে বিছানা পাতা আছে। ঘরের সঙ্গের বাথরুমে বালতি ভর্তি পানি। মাহফুজ বলল, যা লাগে রমিজকে বলবে, সে এনে দেবে। রমিজ আমার নিজের লোক। টিপু সুলতান নাটকে তার পার্ট আছে। চিত্রা বলল, কিছুই লাগবে না, আমি এক্ষুনি ঝাঁপ দিয়ে বিছানায় পড়ব। মাহফুজ বলল, আরাম করে ঘুমাও, আমি সকালে এসে খোঁজ নিব। আমি রমিজকে বলে যাচ্ছি, সে সকালে তোমাকে চা দিয়ে যাবে। চিত্রা ঘাড় কাত করে বলল, আচ্ছা। মাহফুজ বলল, এখন পায়ের কাঁটা তোলার দরকার নাই, আলো কম, এই আলোতে কাঁটা দেখা যাবে না। সকালে আমি এসে কাঁটা তুলে দিয়ে যাব। আপনি কাঁটা তুলবেন? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। আমি তাহলে যাই? আচ্ছা। হাত মুখ ধুয়ে তারপর ঘুমোতে যেও, সারা পা ভর্তি কাদা। চিত্রা হাসতে হাসতে বলল, আপনার কি ধারণা আমি কাদা পানিয়ে বিছানায় উঠে পড়ব? যে যা বলে আপনি তাই বিশ্বাস করেন? আর আপনি যে আমার বাজির টাকা না দিয়ে চলে যাচ্ছেন, এটা কেমন কথা? কিসের বাজির টাকা? আপনি বলেছেন বাতি থেকে 10 গজ। আমি মেপেছি, 3 কদমে হয় 1 গজ। আলো থেকে এই বাড়ি 210 কদম। 210 ভাগ 3 কত হলো? 70 না? অর্থাৎ 70 গজ। কাজেই আপনি বাজিতে হেরেছেন। মাহফুজ পকেট থেকে 100 টাকার একটা নোট বের করল। চিত্রা খুব স্বাভাবিক ভঙ্গিতেই সেই নোটটা হাতে নিল। রানু লেট রাইজার। সকাল 9টার আগে সে বিছানা থেকে নামে না। কিন্তু গ্রামে এসে তার সিস্টেম কিছু গন্ডগোল হয়েছে। যত রাতেই সে ঘুমোতে যায় না কেন, ভোরবেলা পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে। পাখিদের হল্লা অ্যালার্ম বেলের চেয়েও তীব্র ও তীক্ষ্ণ। পাখিদের চেঁচামেচিতে সে অভ্যস্ত নয় বলেই ভোরবেলা ঘুম ভাঙার ব্যাপারটা ঘটছে বলে রানুর ধারণা। রানু এতে বিরক্ত না, বরং সকালবেলা জেগে ওঠাটা তার ভালো লাগছে। ঘুম ঘুম চোখে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকা, সকাল হওয়া দেখা, পাখিদের এক গাছ থেকে আরেক গাছে ঝাঁপ দেয়া দেখা, তারপর সিঁড়ি বেয়ে একতলায় নামা। একতলায় নামার সঙ্গে সঙ্গে রমিজ হাতে 1 কাপ চায়ের কাপ ধরিয়ে দেয়। আগুন গরম ধোঁয়া ওঠা চা। সকালের এই অংশটাও রানুর পছন্দ। রমিজ অন্য কাজকর্ম তেমন পারে না, বা পারলেও করে না। তবে রানুকে দেখা মাত্র অতি দ্রুত চা বানানোর কাজটা খুব ভালো পারে। শুধু একটাই দোষ, কাপটা থাকে কানায় কানায় ভর্তি। প্রতিবারই রানু বলে, এমন ভর্তি কাপ দেবেন না। প্রতিবারই রমিজ মাথা কাত করে বলে, জি আচ্ছা আপা। আবার প্রতিবারই একই ভুল করে। আজ রানু অন্য দিনের চেয়েও সকালে উঠেছে। শীত শীত লাগছিল বলে
চাদরটা গায়ে দিয়ে চলে এসেছে। বিছানার চাদর জড়ানোয় তাকে দেখাচ্ছে কোলবালিশের মতো। মা দেখতে পেলে খুব রাখতেন। ভাগ্যিস তিনি এখানে নেই। উঠানে দাঁড়িয়ে রানু মুগ্ধ হয়ে গেল। প্রতিদিনই মুগ্ধ হয়। আজকের মুগ্ধতাটা অন্য দিনের চেয়ে বেশি, কারণ আজ রেলিংয়ে অদ্ভুত সুন্দর একটা পাখি বসে আছে। পাখিটার গায়ের পালক ময়ূরের পালকের মতো গাঢ় নীল, ঠোঁট টকটকে লাল। পাখিটা রানুকে ঘাড় কাত করে দেখল। আশ্চর্যের ব্যাপার, উড়ে চলে গেল না। যেন সে বুঝতে পেরেছে রানু নামের মেয়েটাকে ভয় পাবার কিছু নেই। বিছানার চাদর গায়ে দিয়ে কোলবালিশ সেজে চলে এলেও সে খুব ভালো মেয়ে। কাক ছাড়া অন্য কোনো পাখি মানুষকে বেশিক্ষণ সহ্য করতে পারে না। কাজেই নীল পালকের পাখি একসময় উড়ে গেল বাগানের দিকে। রানু পাখি কোথায় গেল দেখতে গিয়ে অন্য একটা দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তার বয়সী সুন্দর একটি মেয়ে বাগানে একা একা হাঁটছে। মেয়েটির হাতে চায়ের কাপ, মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দিচ্ছে। মেয়েটার মাথা ভর্তি চুল। চা খেতে খেতে সে নানান দিকে মাথা দুলাচ্ছে বলে মাথার চুল পর্দার মতো দুলছে। সে আবার বিড়বিড় করে পাগলের মতো কি যেন বলছে, আবার হাসছেও। অচেনা একটা মেয়ে চা খেতে খেতে তাদের বাগানে হাঁটার ব্যাপারটা কি? এটা স্বপ্নের কোনো দৃশ্য না তো? রানুর কিছু কিছু স্বপ্ন বাস্তবের মতো স্পষ্ট হয়। এখানেও কি তাই হচ্ছে? মেয়েটি এখন তাকে দেখতে পেয়েছে। চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি স্থির। রানুর মনে হলো মেয়েটার গায়ের রং ময়লা হলেও খুবই মায়াকাড়া চেহারা। বয়সও মনে হচ্ছে তার চেয়ে কম। তবে কালো মেয়েদের বয়স সহজে বোঝা যায় না। যা তাদের বয়স তার চেয়েও তাদের অনেক কম দেখায়। রানু সিঁড়ি বেয়ে নামছে। একবার মনে হলো মেয়েটার সঙ্গে কথা বলার আগে গায়ের চাদরটা ফেলে যাওয়া দরকার। তারপরে মনে হলো থাক না চাদর। রমিজ মনে হয় চায়ের কাপ নিয়ে তৈরিই ছিল। রানু সিঁড়ির গোড়ায় নামতেই হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। রানু বলল, মেয়েটা কে? রমিজ বলল, নাটকের মেয়ে। নাটকের মেয়ে মানে কি? টিপু সুলতান নাটক যে হইব তার মেয়ে। ময়মনসিংহ থাইক্কা ভাড়া কইরা আনছে। আমাদের এই বাগানে সে কি করছে? বেড়াইতেছে। শহর বন্দরে থাকে, গ্রামের বাগান দেখে নাই, দেখা মজা পাইতেছে। তা মজা পাক, কিন্তু আমাদের এই বাগানে সে কিভাবে এলো? রাত্রিরে আমরা বাড়িতে আসিল। আপনারা ঘুমায়া পড়ছিলেন, তখন মাহফুজ ভাই নিয়ে আসছে। আমাদের এখানেই কি তার থাকার কথা ছিল? এই বাড়ি ছাড়া আর কই থাকবো? আর থাকানোর জায়গা আছে? মেয়েটার নাম কি? নাম জানি না আফা। রানু এগিয়ে গেল। তার কাছে পুরো ব্যাপারটা এখনো অদ্ভুত লাগছে, এবং এখন কেন জানি মনে হচ্ছে মেয়েটার সঙ্গে কথা বলে তার ভালো লাগবে। গ্রামে আসার পর থেকে সারাক্ষণ বাবার বক্তৃতা ধরনের কথা শুনে শুনে সে ক্লান্ত হয়ে পড়েছে। আসল বক্তৃতা তিনি এখনো দেননি। এই কদিন যা হয়েছে তা আসল বক্তৃতার রিহার্সাল। আসল বক্তৃতা নিশ্চয়ই ভয়াবহ হবে। বক্তৃতা ছাড়াও বাবা আজকাল তুচ্ছ বিষয় নিয়েও অনেক বেশি কথা বলেন। ব্যাপারটা মনে হয় বয়সের কারণে হচ্ছে। বয়স্ক মানুষ যে কোনো কাজে ক্লান্ত হয়ে পড়ে, শুধু কথা বলায় তাদের ক্লান্তি নেই। রানু মেয়েটির সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আপনি কেমন আছেন? চিত্রা নিচু গলায় বলল, ভালো আছি। আপনি যে রাতে আমাদের বাড়িতে ছিলেন জানতাম না। ঘুম ভেঙেই আপনাকে দেখে চমকে গেছি। প্রথমে ভেবেছিলাম স্বপ্ন দেখছি। আপনার নাম কি? চিত্রা। আমার ডাকনাম রানু। আমি এই বাড়ির মেয়ে। আমি জানি। রমিজ নিশ্চয়ই আপনাকে সব বলেছে? জি। আমাদের বাগানটা খুব সুন্দর না? খুব সুন্দর। পুকুরঘাট দেখেছেন? পুকুরঘাট আরো সুন্দর। পুকুরটা অবশ্য সুন্দর না। সবুজ শ্যাওলা এমনভাবে পড়েছে যে পানি দেখা যায় না। তবে বাঁধানো ঘাটটা খুব সুন্দর। চলুন আপনাকে পুকুরঘাট দেখাই। আপনি কদিন থাকবেন? আজ রাতটা থাকবো। পরশু যাবেন? জি। তাহলে খুবই ভালো। আপনি আমাদের সঙ্গে যেতে পারবেন। আমরাও পরশু যাচ্ছি। বাবার বোধহয় আরো কয়েকদিন থাকার ইচ্ছা, কিন্তু আমার অসহ্য লাগছে। রানুর মনে হলো মেয়েটা ঠিক সহজ হতে পারছে না। প্রশ্ন করলে জবাব দিচ্ছে ঠিকই, নিজ থেকে কিছু বলছে না। মনে হচ্ছে খুব লজ্জা পাচ্ছে। নাটক থিয়েটারে মেয়েদের এত লজ্জা থাকার কথা না। তাদের অনেকের সঙ্গে মিশতে হয়, অনেকের সঙ্গে কথা বলতে হয়।
রানু বলল, রাতে আপনার ঘুম কেমন হয়েছে? ভালো হয় নাই। নতুন জায়গা, ঘুম ভালো হবার কথা না। আমারও একই অবস্থা। কোনো নতুন জায়গায় গেলে প্রথম রাতে আমার এক ফোঁটা ঘুম হয় না। মনে হয় ঘুমিয়ে পড়লেই দরজা ভেঙে ৬-৭ জন সন্ডাগুন্ডা ঢুকে পড়বে। যতবার বিছানায় যাই ততবারই মনে হয় দরজা ঠিক মতো লাগানো হলো না। বিছানা ছেড়ে উঠে ছিটকিনি পরীক্ষা করি। বিছানায় আবারও ঘুমোতে যাই। তখন আবারও মনে হয় ছিটকিনি দেয়া হয়নি, অথচ আগেই ছিটকিনি দেখে এসেছি। আপনারও কি সেরকম হয়? না, কাল রাতে আমার ঘুম হয়নি অন্য কারণে। কারণটা কি আমাকে বলা যাবে? জি না, বলা যাবে না। বলতে ইচ্ছা না হলে বলতে হবে না। রানু চিত্রার দিকে তাকিয়ে আছে। চিত্রা মাথা নিচু করে হাসল। চিত্রার মনে হলো কাল রাতে ঘুম না হবার কারণটা এই অদ্ভুত সুন্দর মেয়েটাকে বলা যেতে পারে। এতে দোষের কিছু হবে না। চিত্রা হাসতে হাসতে বলল, আচ্ছা আপনাকে বলি, কাল রাতে ক্ষুধার জন্য ঘুম হয়নি। তার মানে? সারাদিন নৌকায় কিছু খাওয়া হয়নি। মাহফুজ ভাই অনেক রাতে এ বাড়িতে রেখে গেছেন। তখনও খাওয়ার কথা কিছু বলেন নাই, রেখেই চলে গেছেন। একটা পুরো দিন আর পুরো রাত আপনি না খেয়ে কাটিয়েছেন? চিত্রা আবারও হাসল। রানু বলল, আমার খুব রাগ লাগছে। আপনি খাবার দেওয়ার কথা মাহফুজ ভাইকে বলতে পারলেন না? বলার ইচ্ছা করছিল, কিন্তু বলতে পারি নাই। রানু বলল, আই এম সরি, আই এম সো সরি। আমার খুবই খারাপ লাগছে। আপনার খারাপ লাগবে কেন? আমার বাড়িতে একটা মেয়ে না খেয়ে থাকবে আর আমার মন খারাপ লাগবে না? আপনি 1 মিনিট দাঁড়ান, আমি রমিজ ভাইকে নাস্তার কথা বলে আসছি। আরেকটা কথা, আপনার পায়ে কি কোনো সমস্যা? পা টেনে টেনে হাঁটছেন। কাল রাতে এখানে আসার সময় কাঁটা ফুটেছে, বের করতে পারিনি। আচ্ছা দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? বাবাকে বলবো, উনি ব্যবস্থা করবেন। যে কোনো সমস্যা বাবা সমাধান করতে পারেন। সমস্যা জটিল হোক বা সহজই হোক। আপনি দাঁড়িয়ে থাকুন, আমি আসছি। হাঁটাহাঁটি করার দরকার নেই। চিত্রা দাঁড়িয়ে আছে। তার খুবই অবাক লাগছে। বিছানার চাদর গায়ে দিয়ে একটা মেয়ে এসেছে। সিঁড়ি দিয়ে যখন নামছিল তখন মনে হচ্ছিল উঠতে উঠতে নামছে। এখন আবার পাখির মতোই উড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। দ্রুত যাচ্ছে বলে গায়ের চাদর পাখির ডানার মতো পাখা মেলেছে। মেয়েটা তো সুন্দর, সেটাও একটা বিস্ময়কর ঘটনা। মানুষ এত সুন্দর হয় কিভাবে? চিত্রার বয়স 19। সে তার 19 বছর বয়সে এত সুন্দর মেয়ে দেখেছে বলে মনে করতে পারল না। সঙ্গে ক্যামেরা থাকলে মেয়েটাকে পাশে নিয়ে সে ছবি তুলত। সেই ছবি মাকে দেখিয়ে বলতো, মা দেখো, পরীর মেয়ের সঙ্গে ছবি তুলেছি। মা অবশ্যই ছবি দেখে নানান খুঁত বের করত। ছোট চোখ, নাক মোটা, হাঁটা ভালো না। সে তখন মাকে চেপে ধরত। ছবি দেখে কি করে বুঝলে হাঁটা ভালো না? ছবিতে কি মেয়েটা হাঁটছে? তোমার নিজের ঠ্যাং নেই বলে তোমার কাছে মনে হয় জগতের সব মেয়ের হাঁটা খারাপ। চিত্রার মন একটু খারাপ হয়ে গেল। নৌকা থেকে নামার পর থেকে একবারও মার কথা মনে হয়নি। এই প্রথম মনে হলো। খুবই আশ্চর্যের ব্যাপার, সে মাকে কত দ্রুতই না ভুলে যেতে পারছে। ময়মনসিংহ ফিরে গিয়ে সে যদি দেখে মা মারা গেছেন, তাহলে সে কি খুব কষ্ট পাবে? হ্যাঁ, কষ্ট পাবে, তবে ভয়াবহ কষ্ট না। কষ্টের চেয়ে বেশি হবে দুশ্চিন্তা। সে থাকবে কোথায়? যাবে কার কাছে? রানু এসে পাশে দাঁড়ালো। হড়বড় করে বলল, পরোটা বানাতে বলে এসেছি। পরোটা আর গোশত, রাতের গোশত আছে, ওইটা গরম করে দেবে, আর ডিম ভেজে দেবে, ঠিক আছে? চিত্রা গম্ভীর গলায় বলল, না হবে না, আমি পোলাও কোরমা খাবো, আর রুই মাছ ভাজা খাবো। চিত্রা কথাগুলো এমনভাবে বলল যে রানুর প্রথমে মনে হলো মেয়েটা সত্যি সত্যি পোলাও কোরমা খেতে যাচ্ছে। রহস্য করে যে কথা বলে, সে কথা শেষ করে পিক করে হেসে ফেলে। এ মেয়ে হাসছেও না, কথা শেষ করে আরো গম্ভীর হয়ে গেছে। বাহ, মজার মেয়ে তো। রানু বলল, আমি তোমাকে তুমি করে বলি? আমার বয়সী কোনো মেয়েকে আমি বেশিক্ষণ আপনি বলতে পারি না। তোমার বয়স কত? 19। রানু প্রায় চেঁচিয়ে বলল, কি আশ্চর্য, আমার বয়সও 19। আমার একটা স্বভাব কি জানো? যাকে আমার পছন্দ হয় আমি শুধু তার সঙ্গে আমার মিল খুঁজে বের করতে থাকি। চিত্রা বলল, আমাদের দুজনের মধ্যে বড় একটা মিল আছে। তুমি অনেক মিল খুঁজে বের করলেও এই মিলটা কখনো বের করতে পারবে না।
রানু বলল, কি মিল? চিত্রা বলল, আমরা দুজনই মেয়ে। রানু হেসে ফেলল। মেয়েটাকে এত অল্প সময়ে তার এত পছন্দ হচ্ছে কেন সে বুঝতে পারছে না। রানু হঠাৎ গম্ভীর হয়ে বলল, আচ্ছা শোনো, তোমার মাথায় কি মাঝে মাঝে অদ্ভুত পাগলামি আসে? কিরকম পাগলামি? যেমন ধরো, এক গাদা ঘুমের ওষুধ খেয়ে ফেলা, ব্লেড দিয়ে হাতে আঁচড় দেয়া। না, এরকম পাগলামি আমার মধ্যে নেই। আমার কিন্তু আছে। একবার আমি কি করেছিলাম শোনো, পেন্সিল কাটারের যে ব্লেড আছে সেই ব্লেড স্ক্রু ড্রাইভার দিয়ে খুলেছি। তারপর সেই ব্লেড দিয়ে হাতের গোড়া থেকে কবজি পর্যন্ত কেটেছি। তুমি ভেবেছ একটা দাগ দিয়েছি? তা না, অসংখ্য দাগ দিয়েছি। সেই দাগ এখনো আছে। আমি যে ফুল হাতা ব্লাউজ পরেছি এই জন্যে পরেছি। নাস্তা খাওয়া হোক, তারপর আমি তোমাকে দাগ দেখাবো। চিত্রা অবাক হয়ে তাকালো। রানু বলল, এখন তোমার কাছে মনে হচ্ছে না আমার মাথা পুরোপুরি খারাপ? শুধু যে হাতে দাগ দিয়েছি তা না, সারা শরীরে দাগ দিয়েছি। এমন সব জায়গায় দিয়েছি যা কাউকে দেখানো যায় না। তবে তোমাকে দেখাবো। কেন এরকম করো? রানু হাসতে হাসতে বলল, জানি না কেন করি। শুধু যে অধিক শোকে মানুষ পাথর হয় তা না, অধিক রাগেও মানুষ পাথর হয়। সুলতান সাহেব হয়েছেন। তিনি শান্ত ভঙ্গিতে চা খাচ্ছেন। প্রচণ্ড রাগের কিছুই তার চেহারায় নেই। তিনি বরং অন্যদিনের চেয়েও শান্ত। তবে সিগারেট ধরাবার সময় তিনি লক্ষ্য করলেন তার হাতের আঙ্গুল সামান্য কাঁপছে। ঘটনাটা রাগ চেপে রাখার কারণেই ঘটছে, তা বোঝা যাচ্ছে। তিনি এই কিছুক্ষণ আগে রানুর কাছে শুনেছেন থিয়েটারের একটি মেয়ে গতরাতে তার বাড়িতে ছিল। মেয়েটার নাম চিত্রা। সুলতান সাহেব বললেন, ও আচ্ছা। এমনভাবে বলছেন যেন থিয়েটারের মেয়ে থাকতেই পারে। রানু বলল, কি কাণ্ড দেখো বাবা, মেয়েটা 24 ঘন্টা কিচ্ছু খায়নি। এক লোক গভীর রাতে তাকে এ বাড়িতে ফেলে রেখে উধাও হয়ে গেছে। আর তার কোনো ট্রেস নেই। ভোরবেলায় যে সে এসে খোঁজ নেবে তাও এখনো পর্যন্ত নেয়নি। সুলতান সাহেব আবারও বললেন, ও আচ্ছা। তারপরও ঘটনা আছে। মেয়েটার পায়ে কাঁটা ফুটেছে। বাবা, তোমাকে পায়ের কাঁটা বের করার ব্যবস্থা করতে হবে। সুলতান সাহেব মেয়ের দিকে অপলক চোখে তাকিয়ে রইলেন। তুমি চা খাও বাবা, আমি চিত্রের সঙ্গে গল্প করতে করতে নাস্তা খাবো। রানু ব্যস্ত ভঙ্গিতে চলে গেল। প্রচণ্ড রাগে সুলতান সাহেব জমে গেলেন। মৌলানা ইস্কান্দার আলীর কথা তিনি অবিশ্বাস করেছিলেন। এখন দেখা যাচ্ছে মৌলানা সত্যি কথাই বলেছে। খারাপ একটা মেয়েকে সত্যি সত্যি তার বাড়িতে এনে তুলেছে। এরা তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করেনি। এই মুহূর্তেই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেয়া দরকার। কিন্তু তা তিনি রানুর জন্যই করতে পারবেন না। জগতের জটিলতা সম্পর্কে রানুর ধারণা নেই। সে পৃথিবীকে দেখছে সাদা চোখে। রানুর দৃষ্টি আহত না করে তাকে আগাতে হবে। মেয়েটিকে বের করে দিতে হবে এমনভাবে যে রানুর কাছে ব্যাপারটা স্বাভাবিক মনে হবে। মাহফুজ নামের ছেলেটিকেও একটা কঠিন শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা যেন তার অনেক দিন মনে থাকে। ধরাকে কেউ কেউ সরা মনে করে। এই ছেলে সরাও মনে করছে না, পিরিস মনে করছে। রমিজকে পাঠিয়ে স্কাউন্ড্রালটাকে কান ধরে নিয়ে আসা দরকার। তবে তিনি তা করবেন না। তিনি একজন ডিপ্লোম্যাট। কোনো ডিপ্লোম্যাটই কখনো হুট করে কিছু করে না। তারা সময় নেয়, মহেন্দ্র খানের জন্য অপেক্ষা করে। তিনিও করবেন, হাসি মুখেই অপেক্ষা করবেন। রোজ যেমন গ্রামের ভেতর দিয়ে একটা চক্কর দেন, আজও দেবেন। ভেঙে পড়া মসজিদটা একবার দেখতে যেতে হবে। মসজিদের ইটগুলো রক্ষার ব্যবস্থা করতে হবে। আর্কিওলজি বিভাগের কেউ এসে দেখুক। মসজিদ দেখতে গিয়ে মাহবুব ছেলেটাকে ডেকে পাঠানো যেতে পারে। সেটা ঠিক হবে না। নিজের বাড়ির বাইরে তিনি যেখানেই গেছেন তাকে ঘিরে লোকজন জমা হয়েছে। কঠিন কথা সাক্ষী রেখে বলতে হয় না। মাহফুজকে নিজের বাড়িতেই ডেকে পাঠাতে হবে। তখন তার সঙ্গে যে কথাগুলো বলবেন সব ঠিক করে রাখতে হবে। প্রথম কথাটা হলো, মাহফুজ, সন্ধেবেলা তোমাদের নাটকে আমি যেতে পারবো না। আমি পাবলিক ফাংশন থেকে দূরে থাকতে চাই। সারা জীবন তাই থেকেছি, ভবিষ্যতেও তাই থাকব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে কিছু না বলে কোয়েশ্চেনেবল ক্যারেক্টারের একটা মেয়েকে রেখে গেছ। এই কাজটা শুধু যে ঠিক করনি তা না, অপরাধ পর্যায়ের একটা কাজ করেছ। ৮ ঘন্টার মধ্যে মেয়েটিকে অন্য কোথাও নিয়ে যাবে। এবং এই কাজ যে তুমি আমার নির্দেশে করেছ তা যেন আমার মেয়ে না জানে। এখন আমার সামনে থেকে বিদায় হও। কোনো মানুষই ভেবে রাখা কথা ঠিকঠাক বলতে পারে না।
কোথাও না কোথাও গুবলেট করে ফেলে। সুলতান সাহেবের ব্যাপারে এরকম কখনো হয় না। যে কথা যেভাবে বলবেন বলে তিনি ভাবেন, সেই কথা তিনি ঠিক সেইভাবেই বলতে পারেন। সুলতান সাহেব সকালের নাশতা একা একা করলেন। এই সময় রানু তার সামনে থাকে। আজ সে খুব সম্ভব নষ্ট মেয়েটির সঙ্গে আছে, এবং সেটাই স্বাভাবিক। ভালো মানুষের সঙ্গ কখনোই ইন্টারেস্টিং হয় না, মন্দ মানুষের সঙ্গ ইন্টারেস্টিং হয়। যে যত মন্দ, তার সঙ্গ ততই আনন্দময়। নাশতা শেষ করে সুলতান সাহেব কিছুক্ষণ ঝিম ধরে বসে রইলেন। তারপর কাগজ কলম নিয়ে বসলেন। কিছু একটা লিখতে ইচ্ছা করছে। কি লিখবেন বুঝতে পারছেন না। গুছিয়ে কাউকে একটা চিঠি লিখতে পারলে হতো। চিঠি লেখার তার মানুষ নেই। তিনি লিখেন সরকারি চিঠি। সেই চিঠি কোনো মানুষকে লেখা হয় না, সরকারি কোনো পদধারীকে লেখা হয়। সেই সব চিঠিতে কখনো লেখা থাকে না, ভাই আপনার শরীর এখন কেমন যাচ্ছে। রানু দরজা ধরে দাঁড়ালো। সুলতান সাহেব বললেন, কিছু বলবি? রানু বলল, আমি কিছু বলবো না। তোমার কি আরেক কাপ চা লাগবে? না। কি লিখছ? কিছু লিখছি না। কিছু লিখছ না, তাহলে কলম হাতে নিয়ে বসে আছো কেন? বন্দুক হাতে বসে থাকলেই যে গুলি করতে হবে এমন কথা নেই, ঠিক তেমনি কলম হাতে বসলেই লিখতে হবে এমন কথা নেই। তুই নাস্তা করেছিস? হ্যাঁ। মেয়েটা নাস্তা করেছে? চিত্রের শরীরটা ভালো না বাবা। একটা পরোটার সামান্য একটু মুখে দিয়ে বেচারি আর খেতে পারেনি। আমি গায়ে হাত দিয়ে দেখেছি, জ্বর, বেশ জ্বর, এখন শুয়ে আছে। জ্বর নিয়ে নাটক করবে কিভাবে? আমিও সেই কথা জিজ্ঞেস করেছিলাম। সে বলল, কোনো অসুবিধা হবে না। একবার নাকি 103 জ্বর নিয়ে নাটক করেছে। মাহবুব ছেলেটা কি জানে তার অভিনেত্রী অসুস্থ? আমি খবর পাঠিয়েছি। মাহফুজ এলেই ওকে আমার কাছে পাঠাবি। আচ্ছা। 2 কাপ চা নিয়ে আয়। 2 কাপ কেন? 1 কাপ তোর জন্যে, 1 কাপ আমার জন্যে। আয়, চা খেতে খেতে বাপ বেটিতে কিছুক্ষণ গল্প করি। বিশেষ কিছু বলবে? হ্যাঁ। দিনের বেলা বিশেষ কথা শুনতে ইচ্ছে করে না বাবা। বিশেষ কথা শুনতে হয় রাতে। তোমার বিশেষ কথা রাতে শুনব। কথা না শুনলি আয়, একসঙ্গে চা খাই। আসছি। বাবা, তুমি কিন্তু এখনো চিত্রার পায়ের কাঁটা তোলার ব্যবস্থা করনি। আমার মনে হচ্ছে পা খোঁচাখুচি করেই সে ইনফেকশন বাঁধিয়েছে। একজন ডাক্তার আনাও। গণ্ডগ্রামে হই করে ডাক্তার পাওয়া মুশকিল। দেখি কি করা যায়। সুলতান সাহেব রানুর সঙ্গে যেসব কথা বলবেন বলে ঠিক করেছেন, তা গুছিয়ে নেবার চেষ্টা করলেন। কোন কথাটার পর কোনটা বলবেন। সিঁড়ি গেঁথে গেঁথে ওঠা। স্টেপগুলো এমন হবে যেন খুব সহজে টপকানো যায়, যেন হাঁপ না ধরে। প্রথম শুরুটা করবেন ধর্ম বিষয়ক আলোচনা দিয়ে। বুঝলি রানু, আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে শুধু যে পৃথিবী নামক গ্রহেই মানুষ এসেছে তা তো না, আরো অনেক গ্রহেই এসেছে। এর উল্লেখ কিন্তু কোরআন শরীফে আছে। সূরা জাসিয়ার 36 নং আয়াতে বলা আছে, অল প্রেজ বি টু আল্লাহ, সাস্টেইনার অ্যান্ড নরিশার অব দ্য হেভেন্স অ্যান্ড সাস্টেইনার অ্যান্ড নরিশার অব দ্য আর্থ, সাস্টেইনার অ্যান্ড নরিশার অব দ্য ওয়ার্ল্ডস। এই সূরায় পরিষ্কার করে বলা হয়েছে তিনি পৃথিবীর পরিচালক, আসমানের পরিচালক এবং জগৎসমূহের পরিচালক। রানু তখন নিশ্চয়ই বলবে, কি আশ্চর্য, কোরআন শরীফে এই কথা আছে? তিনি বলবেন, কোরআন শরীফে আরো অনেক আশ্চর্য কথা বলা হয়েছে যা আধুনিক বিজ্ঞান বলছে। যেমন ধর, ইউনিভার্স সৃষ্টি হলো বিগ ব্যাং এর মাধ্যমে। তারপর থেকে কি হচ্ছে? বিশ্বব্রহ্মাণ্ড ছড়িয়ে পড়ছে। একে বলা হয় এক্সপ্যান্ডিং ইউনিভার্স। সূরা জরিনার 47 নম্বর আয়াতে আছে, উই ক্রিয়েটেড দ্য হেভেন উইথ এ টুইস্ট অব দ্য ডিভাইন হ্যান্ড অ্যান্ড শিওরলি উই আর এক্সপ্যান্ডিং ইট। গেট দিয়ে সংকুচিত ভঙ্গিতে একজন ঢুকছে। যে ঢুকছে তাকে রানু আগে কোনোদিন দেখেনি, তবু সে চট করে চিনে ফেলল। লোকটা আর কেউ না, মাহফুজ। লোকটা এমন সংকুচিত ভাবে ঢুকলো কেন? সে তো কোনো রাজবাড়িতে ঢুকছে না। গেটে দারোয়ান নেই যে দারোয়ান তাকে ঢুকতে দেবে না। মানুষটার শার্টের একটা বোতাম লাগানো নেই। এই ব্যাপারটা খুব চোখে পড়ছে। খাবার সময় কারো ঠোঁটের কাছে যদি একটা ভাত লেগে থাকে এবং সে সেটা না জানে, তখন অস্বস্তিতে রানুর গা কিটকিট করে। তার ইচ্ছে করে পেপার ন্যাপকিন দিয়ে সে নিজেই ভাতটা সরিয়ে দেয়। ঘরে কি কোনো বোতাম আছে? লোকটার শার্টে একটা বোতাম কি লাগিয়ে দেওয়া যায় না? আচ্ছা, লোকটার গলার স্বর কেমন?
গলার স্বর রানুর কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারো গলার স্বর পছন্দ না হলে তাকে রানুর কখনোই পছন্দ হবে না। সে যত ভালো লোকই হোক, কিছুই যায় আসে না। মাহফুজ নামের মানুষটা দেখতে সুন্দর, অবশ্য চোখের কাছে একটু বোকা বোকা ব্যাপার। মাহফুজ রানুর সামনে দাঁড়াতেই রানু বলল, মাহফুজ সাহেব, আপনি ভালো আছেন? মাহফুজ থতমত খেয়ে বলল, জি। রানু স্বস্তির নিঃশ্বাস ফেলল। মানুষটার গলার স্বর ভালো, শুধু ভালো না, বেশ ভালো। গলার স্বর শুনলেই মনে হয় মানুষটা তার নিজের কেউ, যার সঙ্গে ফাজলামি করা যাবে, রসিকতা করা যাবে, ধমক ধমক দেয়া যাবে। রানু বলল, আপনি সারা গ্রামে বিজ্ঞাপন দিয়ে ফেলেছেন। আপনি কি জানেন বিজ্ঞাপনে দুটো বানান ভুল? প্রধান বানান ভুল, অতিথি বানানো ভুল। যেহেতু বাবা প্রধান অতিথি, তিনি ভুল বানান দেখে খুব রাগ করেছেন। আপনি আজ যাবার সময় আমার কাছ থেকে শুদ্ধ বানান জেনে যাবেন এবং বিজ্ঞাপনের বানানগুলো ঠিক করবেন। মাহফুজ বলল, জি আচ্ছা। আপনার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। আপনি একটা মেয়েকে এখানে রেখে গেছেন, রাতে খাবার ব্যবস্থা করেননি। মাহফুজ বিব্রত ভঙ্গিতে তাকিয়ে আছে। রানু বলল, আপনার বিরুদ্ধে তৃতীয় অভিযোগ হচ্ছে চিত্রার পায়ে কাঁটা ফুটেছে। আপনি কাঁটা তোলার ব্যবস্থা করেননি। শাস্তি হিসেবে এখন আমি আপনাকে পায়ে একটা কাঁটা ফুটিয়ে দেব। মুখ হাসি হাসি করে লাভ নেই, আমি মোটেই ঠাট্টা করছি না। মাহফুজের বিস্ময়ের সীমা রইল না। মেয়েটির রূপ আগুনের মতো, বিস্ময়ের জন্য এটাই যথেষ্ট। এমন রূপবতী মেয়ে হঠাৎ হঠাৎ দেখা যায়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটির সহজ কথা বলার ভঙ্গি। মেয়েটিকে লাগছে দিঘির মতো, যার পানি কাকের চোখের মতো পরিষ্কার। পুকুরের মাঝখানের বালুকণাগুলোও দেখা যাচ্ছে, কণাগুলো সূর্যের আলো পড়ে ঝলমল করছে। রানু বলল, আপনার বিরুদ্ধে অভিযোগ এখনো শেষ হয়নি। আপনি চিত্রাকে ধমক দিয়েছেন কেন? মাহফুজ বলল, ধমক দেই নাই। অবশ্যই ধমক দিয়েছেন। যখন ঝড় শুরু হলো, নৌকা দুলছে, তখন আপনি চিত্রাকে জিজ্ঞেস করলেন, তুমি সাঁতার জানো? সেই বেচারি এমনি ঝড়ের কারণে ভয়ে অস্থির। সে বলল, সাঁতার জানি না। তখন আপনি ধমকাতে শুরু করলেন, কেন সাঁতার জানে না। বিরক্তিতে ভুরুটুরু কুঁচকে ফেলেছিলেন। সে সাঁতার জানে না, সেটা তার ব্যাপার। তার ব্যাপারে আপনি ধমকাধমকি করবেন কেন? আপনি কি প্লেন চালাতে পারেন? নিশ্চয়ই পারেন না। এখন যদি আপনাকে আমি ধমকাতে শুরু করি, কেন প্লেন চালাতে পারেন না, সেটা কি ঠিক হবে? প্লেন চালানো আর সাঁতার জানা তো এক জিনিস না। অবশ্যই এক জিনিস। প্লেনও আকাশে সাঁতার কাটে। এখন আপনি ভেতরে যান, চিত্রা আপনার জন্য অপেক্ষা করছে। আপনার আসার কথা ছিল খুব ভোরে, এখন বাজে 10টা। এই আপনার খুব ভোর? আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রৌদ্র ছায়ার 3য় পর্ব। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন। ধন্যবাদ।